লেখিকা প্রমা মজুমদারের পলাদের বাড়ি। পলারা নতুন বাসায় উঠেছে। আজ প্রায় ২ মাস। এই বাসাটা পলার খুব পছন্দ হয়েছে। বাসার সামনে একটা বেলি ফুলের গাছ। ফুলের এত সুন্দর গন্ধ, আর বাসাটাও খুব নিরিবিলি। তবে পরিবেশটার মধ্যে একটা গা ছমছমে ব্যাপার আছে। সন্ধ্যার পর সব কিছুই চুপচাপ হয়ে যায়। ওদের বাসাটা এই বাউন্ডারির পিছন দিকে। সামনে একটা ৩ তলা বাসা আছে, তাই একটু অন্ধকারও হয়ে থাকে। তারপরও এই বাসাটা তার খুব পছন্দ। এর আগে ওরা যেখানে থাকতো সেটা একটা ৪ তলা বিল্ডিং। সেখান থেকে আকাশ দেখা যেত না। বাসাটাও খুব ছোট ছিল। ২টো শোয়ার ঘর ও আর দিদিভাই এক রুমেই থাকতো। বাসায় মেহমান এলে ঘর ছেড়ে দিতে হতো, আর তাদের জায়গা হতো বসার ঘরের মেঝেতে। তারা ৩ ভাই বোন। দাদার নাম সুমন্ত, মেডিকেলে পড়ে, হস্টেলেই থাকে, ছুটিতে বাসায় আসে। পলার বড় বোনের নাম শিমুল, ভার্সিটিতে পড়ে 3rd ইয়ারে। আর ওর পুরো নাম পল্লবী, এইবার কলেজে ভর্তি হয়েছে 1st ইয়ার। ওর নামটা ছোট করে পলা হয়ে গেছে, যেমন দিদিভাইয়ের নামটা শিমুল থেকে শিমু হয়ে গেছে। এই কাজটা মা করেছে। বলে ছোট নামে আদর বেশি। শুধু দাদা ভাইয়ের নামটাকে মা কিছু করতে পারেনি। ও খুব রেগে যায়, বলে যে নাম রেখেছো সেই নামেই ডাকতে হবে। মা অবশ্য চালাকি করে দাদা ভাইকে বাবু বলেই ডাকে। ওদের বাবা সরকারি চাকরি করে। মোটামুটি সচ্ছল পরিবার ওদের। বাসায় বাবা মা ছাড়াও আরও রয়েছে দীপা মাসি। অনেকদিন ধরেই ওদের বাসায় কাজ করছে। মা বলে দীপা মাসি এই পরিবারেরই একজন। ওদের হুট করেই বাসা পরিবর্তন করতে হয়েছিল। একদিন সন্ধ্যায় বাড়িওয়ালা কাকা এসে বাবাকে বললেন, আমার এই বাসাটা বিল্ডারকে দিয়ে দিয়েছি। এখানে 10 তলায় অ্যাপার্টমেন্ট হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা ছেড়ে দিতে হবে। আপনারা অন্য কোথাও বাসা খুঁজতে শুরু করেন। সেই রাতে সত্যি বাবার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এই শহরে বললেই তো আর বাসা ভাড়া পাওয়া যায় না। আর বাবার বেতনের উপর সব নির্ভর করে কিভাবে কি হবে, সেই চিন্তায় কারোরই ঘুম হয় না। দাদা ভাইটাও বাসায় নেই। ও থাকলে বাবার একটু সুবিধা হতো। পলা আর শিমু দুজনে মিলে ঠিক করলো কাল বিকালে আশেপাশে খোঁজ নেবে কোনো বাসা খালি আছে কিনা। সকালে শিমু বাবাকে বলল, আমরাও বাসা খুঁজতে শুরু করব। তুমি এত চিন্তা করো না, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তারপর যে যার মতো বেরিয়ে গেল। বিকেলে পলা আর শিমু বাসা খুঁজতে বের হলো। ঢাকা শহরে বাসা ভাড়া পাওয়া আর সোনার খনি পাওয়া একই কথা। ওরা কয়েকটা বাসা দেখলো, কিন্তু যেগুলো পছন্দ হয় সেগুলো ভাড়ায় মেলে না, আর যেগুলোর ভাড়া কম সেগুলোতে থাকার মতো অবস্থা নেই। ওরা সারা বিকেল ঘুরেও কোনো পছন্দসই বাসা পেল না। সন্ধ্যায় বাবা ফিরে এসে একই কথা বলল, 4টে বাসা দেখেছি, কিন্তু ভাড়াই কুলাবে না। আর তাছাড়া মেয়েদের কলেজের দূরত্বটাও তো মাথায় রাখতে হবে। খরচের হিসাব করেই একটা ব্যবস্থা করতে হবে। এভাবে আরও 3 দিন চলে গেল। নিচতলার পরিবারটা চলে গেল, দোতলাও খালি হবে কয়েকদিনের মধ্যে। এরই মধ্যে একদিন বাবা অফিস থেকে ফিরে মেয়েদের ঘরে এলো। মাকেও সেখানে ডাকলো। মার মনটা কয়দিন থেকেই খারাপ। এই বাসাটায় ওরা অনেক দিন আছে, এখন আবার ছেড়ে দিতে হবে। বাবা বলল, আমার এক কলিগ একটা বাসার সন্ধান দিয়েছে। কলাবাগান এলাকায় একটু ভিতরে, কিন্তু যাতায়াতের সুবিধা আছে। বাসাটা নাকি বেশ বড়, আর ভাড়াটাও আমার সাধ্যের মধ্যে। তোমরা যদি রাজি থাকো তাহলে কাল একবার দেখতে যেতে পারি। আমার কলিগও একই এলাকায় থাকে, তাকে ফোন করলেই সে দেখার ব্যবস্থা করে দেবে। দিদিভাই সাথে সাথেই বলল, আমরা কাল সকালেই যাব, আমার কোনো অসুবিধা হবে না। আর পলার কলেজে যেতেও সুবিধা হবে, সেই রোড থেকে বাস আছে। তখনই ঠিক হলো ওরা কাল সকালে নতুন বাসা দেখতে যাবে। মা বলেছে তোমরাই যাও, আমার কোনো অসুবিধা নেই। পলা, শিমু আর বাবা এসেছিল বাসা দেখতে। বাবার কলিগ বাড়িওয়ালার সাথে পরিচয় করিয়ে দিলেন। গেটের ভিতর ঢুকে পলা বেশ অবাক হলো। মনে হচ্ছে কোনো কলোনির মধ্যে ঢুকে পড়েছে। বিশাল পাঁচিল দেওয়া অনেক বড় একটা বাউন্ডারির ভেতর কয়েকটা বাসা। ঢাকা শহরের মধ্যে যে এতটা জায়গা নিয়ে কোনো বাড়ি থাকতে পারে, এটা সে কল্পনাও করতে পারেনি।
গেটে সব সময় দারোয়ান থাকে। একতলা, দোতলা, তিনতলা, তিন চারটে বিল্ডিং আছে ভিতরে। বাড়িওয়ালার মূল আয়ের উৎস বাড়ি ভাড়া, তাই তিনি বাড়িগুলোর খুব যত্ন করেন। গেট থেকে প্রতিটি বিল্ডিংয়ে যাওয়ার জন্য সিমেন্ট করা আলাদা রাস্তা আছে। তাদের জন্য যে বাসাটা দেখা হচ্ছে সেটা বাউন্ডারির পেছন দিকে। বাড়িওয়ালা নিজেই নিয়ে গেলেন। বাসাটা একতলা, সামনে কোলাপসিবল গেট আর একটা বারান্দার মতো জায়গা, শেষ মাথায় ছাদে ওঠার সিঁড়ি। তার পাশে বসার ঘরে ঢোকার জায়গা। ছোট বড় মিলিয়ে মোট 6টা ঘর, একটা রান্নাঘর আর 2টো বাথরুম। বেশ আলো বাতাস আছে, কিন্তু দরজাটা খোলার পর কেমন যেন একটা বাজে গন্ধ নাকে এসে লাগলো। এই বাসাটা নাকি অনেকদিন ধরেই খালি পড়ে আছে। আগের ভাড়াটিয়া চলে যাওয়ার পর পলারাই এসেছে। বাসাটা ওদের খুব ভালো লাগলো, আর ভাড়াটা শুনে ওদের 2 বোনেরই বেশ অবাক লাগলো। এত বড় বাসার ভাড়া প্রায় ওদের আগের বাসার কাছাকাছি। সেদিনই বাবা ঠিক করে এলো আগামী মাসের প্রথমেই তারা এই বাসায় উঠবে, তার আগে যেন রং করে দেওয়া হয়। বাসায় ফিরে 2 বোন প্ল্যান শুরু করে দিল কিভাবে বাসাটা সাজাবে। মাকে হাতে হাতে সাহায্যও করলো। পলা তো এই ভেবেই খুশি যে তাদের কারোর সাথে ছাদ ভাগাভাগি করতে হবে না। যখন খুশি ছাদে যেতে পারবে, আকাশ দেখতে পারবে। নির্দিষ্ট দিনেই ওরা সব জিনিসপত্র নিয়ে বাসায় উঠল। দাদা ভাইও এসেছিল বাসা বদলের সময়। বাসা গোছাতে 4 দিনের মতো সময় লেগেছে। এই বাসায় পলার শিমুল আলাদা শোয়ার ঘর হয়েছে। দাদা ভাইয়ের জন্য আলাদা রুম আছে। সবচেয়ে খুশি দীপা মাসি, সে তার থাকার জন্য ভালো একটা জায়গা পেয়েছে। ওদের যে আসবাবপত্র ছিল সেগুলো রাখার পরও বাসাটা বেশ খোলামেলা। বাবা পলার রুমের জন্য আলাদা খাট, আলমারি আর একটা পড়া টেবিল কিনে এনেছে। আলমারির মধ্যে আয়না লাগানো আছে। বিকেলবেলায় পলা বাসার সামনে হাঁটতে বের হয়। সামনের বিল্ডিংয়ের কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে। সবাই ওকে একটা কথাই জিজ্ঞেস করে, তোমরা পড়শিদের বাসায় উঠেছ? একটু সাবধানে থেকো। এরই মধ্যে সে জেনে গেছে তাদের আগে যারা এই বাসায় থাকতো তাদের ছেলের নাম পরশ। ওরা চলে যাওয়ার পর আর কেউ ওই বাসায় থাকতে পারেনি। একটা ভাড়াটিয়া উঠেছিল, কিন্তু 15 দিনের মধ্যেই চলে গেছে। পলা দিদিভাইকে কথাগুলো বলেছিল, কিন্তু সে কোনো পাত্তা দেয়নি। বলল, তুই ছোট, তোকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। বাবাও একই কথা বলল। এই সময় এত কম টাকায় বাসা ভাড়া পাওয়াই যায় না, তাই এই রকম কথা বলছে। প্রথম মাসটা কোনো সমস্যা হলো না, বেশ ভালোই কেটে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় দীপা মাসি ছাদের সিঁড়ি থেকে পড়ে যায়। পায়ে খুব ব্যথা পায়, কিন্তু ব্যথার চেয়ে তার চোখে মুখে ভয়টাই বেশি ফুটে উঠছিল। পলা যখন তার পায়ে জল ঢালছিল, সে তখন একটা কথাই বারবার বলছে, সিঁড়ির মাথায় কে যেন বসেছিল, তাকে দেখা মাত্রই উধাও হয়ে গেছে। কেউ এর কোনো কারণ খুঁজে বের করতে পারল না। গেট তো লাগানোই ছিল, আর ওরা সবাই ঘরের ভেতরে ছিল, তাহলে কে হতে পারে? বাবা আসার সময় মাসির জন্য ওষুধ নিয়ে এলো, আর সবাইকে বলল এটা ওর দেখার ভুল। অন্ধকারে কি নাকি দেখেছে, তাই ভয় পেয়ে গেছে। শিমু একটা ব্যাপার লক্ষ্য করেছে, বাড়ির অন্য ভাড়াটিয়ারা কেউ তাদের বাসার দিকে বেশি আসে না। পলার সাথে কয়েকটা মেয়ের বন্ধুত্ব হয়েছে ঠিকই, কিন্তু তারাও এলে দিনের বেলায় আসে, সন্ধ্যের পর না। এর কারণটা জানতে হবে। একদিন রাতে হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। সেদিন বাবা বাসায় ছিল না, গ্রামের বাড়িতে গিয়েছিল। কলিং বেলের শব্দে ওরা অবাক হয়ে গেল, এত রাতে কে এলো? মার শিমু দরজা খুলে বাইরে এসে দেখলো গেটের সামনে কেউ নেই। ওরা কে কে বলে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। পলা বরাবরই ভীতু, তাই সে সামনে গেল না। এরপর আরো 4বার একই ঘটনা ঘটলো, কিন্তু বাইরে কেউ নেই। সেই রাতে পলা দিদিভাইকে নিয়ে মায়ের ঘরেই ঘুমাতে গেল। এক অজানা আতঙ্ক ওদের সবার মনের মধ্যে, কি আছে এই বাড়িতে। এই রকম আরও কয়েকদিন হলো। রাত 10টার পর হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে, কিন্তু বাইরে কেউ থাকে না। বাবা বলল কেউ দুষ্টুমি করে এটা করছে। বাবা বাড়িওয়ালাকে, কাকাকে কথাটা বলেছে। দারোয়ানকেও বলেছে একটু নজর রাখতে। এতেও কোনো লাভ হয়নি। প্রতিদিনই একই কাজ হচ্ছে। দীপা মাসি তো বলতে শুরু করেছে ভূতের কাজ। পলা অন্যদের জিজ্ঞেস করেছিল তাদের কারো বাসায় এই সমস্যা হচ্ছে কিনা। সবাই না বলল। পলা দিদিভাইকে বলল, আচ্ছা সত্যি কি ভূত হয়? আমাদের বাসায় এরকম কে করছে?
দিদিভাই বলল, মনে হয় কলিং বেলের সমস্যা এমনিতেই বেজে ওঠে। দিদিভাই এর উত্তর শুনে পলার ভয়টা কিছুটা কমলো, কিন্তু এখন আর সে আলাদা ঘরে ঘুমায় না, শিমুর সাথে ঘুমায়। মা সবাইকে বলে দিয়েছে বিকেলের মধ্যেই সব দরজা জানালা বন্ধ করে দিতে হবে, ছাদের কাপড়ও আলো থাকতে নিয়ে আসতে হবে। মার মনটাও খুঁতখুত করে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। একদিন রাত 2টোর সময় কলিং বেলটা বেজে উঠলো আর অনবরত বাজতেই থাকলো। সবাই প্রচণ্ড ভয়ে পেয়ে যায়, এমনকি বাবাও চুপ করে বসে রইল। সেই রাতটা না ঘুমিয়ে কাটলো। পরদিন সকালে বাবা কলিং বেলের লাইনটা খুলে ফেললো, বলল যেই আসবে গেটে শব্দ করবে। সেদিন আর কোনো শব্দ হলো না। এর পরের ঘটনাটা আরো ভয়ঙ্কর, আর সেটা ঘটলো দীপা মাসির সঙ্গে। রাতের খাবার পর মা শোয়ার ঘরে গেল বিছানা করতে। বাবা আর পলা টিভি দেখছিল, আর দিদিভাই ওর ঘরে পড়ছিল। রান্নাঘর থেকে দীপা মাসির চিৎকার শুনে সবাই দৌড়ে রান্নাঘরের সামনে গিয়ে দেখলো মাসি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। অনেকক্ষণ তাকে ডাকাডাকি করে চোখে মুখে জল দেওয়ার পর জ্ঞান ফিরল, কিন্তু সে একটাও কথা বলল না। মা অনেকবার প্রশ্ন করলো কি হয়েছে, কিন্তু মাসি একদম চুপ, সে তার ঘরে চলে গেল। পরদিন সকালে মাসি তার সব জিনিসপত্র একটা ব্যাগের মধ্যে ভরে সবার সামনে এসে দাঁড়ালো। সবাই অবাক, কি করছে সে? দীপা মাসি বলল, যে বাসায় ভূত থাকে আমি সেই বাসায় থাকতে পারবো না। বাবার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তার মধ্যে এই সব শুরু হয়েছে। বাবা একটু রাগী গলায় বলল, কি আজে বাজে কথা শুরু করেছো? কাজ করার ইচ্ছা না থাকলে এমনিতেই চলে যাও, বাজে কথা বলবে না। মা বাবাকে শান্ত করে খাবার খেতে বসালো। দীপা মাসি পলা আর শিমুর সামনে বলতে শুরু করলো, কাল রাতে যখন আমি রান্নাঘর গোছাচ্ছিলাম তখন জানালার পাশে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমার দিকে কেমন করে চেয়েছিল, হাতটা আমার দিকে বাড়ানো ছিল। চোখগুলো দেখেই আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি চিৎকার দেওয়ার সাথে সাথে হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। এখন তোমরাই বলো, এত ভয় পেয়ে আমি কিভাবে এখানে থাকবো? মা অনেক বোঝালো মাসিকে, কিন্তু সে কোনো কথাই শুনতে চাইছে না। সত্যি সে চলে গেল। মাকে বলল, তাড়াতাড়ি বাসাটা ছেড়ে দাও, তাহলে আমি আবার আসব। মায়ের মাথায় হাত, বাসার এত কাজ কিভাবে করবে? সেদিন বিকালে দাদাভাই এলো, ওর কয়েকদিনের ছুটি। বাসায় কেমন যেন থমথমে পরিবেশ। সে পলাকে ডেকে নিয়ে গেল নিজের ঘরে, তারপর ওর কাছ থেকেই সব শুনলো। দাদাভাই জোরে হেসে ফেলল, তোরা সব পাগল হয়ে যাচ্ছিস নাকি? ভূত বলতে কিচ্ছু নেই, সব তোদের মনের ভুল। হয়তো চোর এসেছিল আর মাসি সেটাকে ভূত ভেবে চলে গেছে। দাদা ভাই আসার পর সবার মনটা একটু ভালো হয়ে গেল, ভূতের ভয়টাও চলে গেল। দাদা ভাইয়ের একটা স্বভাব আছে, সে অনেক রাত পর্যন্ত জেগে বই পড়ে। সবাই ঘুমিয়ে পড়ার পর ওর হঠাৎ খিদে পেয়ে যায়, তাই সে রান্নাঘরের দিকে যায়, নিশ্চয়ই ফ্রিজে কিছু আছে। সে অন্য ঘরে লাইট না জ্বালিয়ে সোজা রান্নাঘরে গেল। রান্নাঘরের আলো জ্বালানোর পর ও একটা ছায়া দেখতে পেল। ভাবলো আজও মনে হয় চোর এসেছে। সে ছায়াটার দিকে এগিয়ে গেল, কিন্তু যা দেখলো তার জন্য সে প্রস্তুত ছিল না। একটা 14-15 বছরের ছেলে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, ওর দিকে চেয়ে আছে। ছেলেটার চোখে মুখে কেমন একটা ভাব, দেখলেই বোঝা যায় ওর শরীরে প্রাণ নেই। দাদাভাই ওর কাছাকাছি যাওয়ার আগে ছেলেটা চোখের সামনেই উধাও হয়ে গেল। দাদাভাইয়ের হাত পা নাড়াচাড়া করার ক্ষমতাও মনে হয় নেই, তাও সাহস করে কোনো মতে বসার ঘর পর্যন্ত এসে বসলো। ওর গলা দিয়েও কোনো আওয়াজ বেরোচ্ছে না। বাবা রাতে বাথরুমে যাওয়ার জন্য ওঠে, দাদাভাইকে এভাবে বসে থাকতে দেখে সামনে এসে দাঁড়ায়, কিন্তু ওকে দেখে বাবা বেশ অবাক হয়ে যায়। ওর সারা শরীর কাঁপছে, মুখ সাদা হয়ে গেছে। বাবা সব আলো জ্বালিয়ে দিল জোরে, মাকে ডাকতে লাগলো। বাবার গলা শুনে মা, পলা আর শিমু উঠে এলো। দাদাভাইকে পলা জল এনে দিতেই সে সবটা জল খেয়ে নিল। বাবাকে শুধু বলল, এই বাসাটা ভালো না, তুমি অন্য বাসা দেখা শুরু করো। এই বলেই সে নিজের ঘরে চলে গেল। পরদিন দাদাভাই সবাইকে রাতের কথাটা বলল। দাদাভাইয়ের কথা শুনে দিদিভাইও বলতে শুরু করলো, সেও একদিন একটা ছায়া দেখতে পেয়েছে, কিন্তু কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু এখন মনে হচ্ছে সত্যি কিছু আছে।
মা ভয়ে পেয়ে গেল। দাদাভাইকে বলল, বাবু তুই একটু খোঁজ নিয়ে দেখ তো আসলে কি হয়েছে। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে তিনি কোনো ঠিক উত্তর দিলেন না, ইচ্ছে করে এড়িয়ে গেলেন। দারোয়ান বলল, সেই কলোনিতে 2 বছর আছে, পিছনের বাসায় এতদিন কেউ ছিল না, তাই সেও কিছু বলতে পারল না। পলা বিকালে বাসার সামনে হাঁটতে বের হয়। ওর সমবয়সী কয়েকজন আছে, সবাই একসাথে গল্প করে। সেদিন পলাও ওদের জিজ্ঞেস করেছিল, সত্যি করে বলো তো আমাদের বাসায় কি আছে। আমরা সবাই খুব ভয়ে দিন কাটাচ্ছি, মনে হয় এই বাসায় আর থাকা হবে না, কিন্তু আমি সত্যিটা জানতে চাইছি। সেখানে অনু নামের একটা মেয়ে ছিল, সে পলাকে বলল, আমার সাথে আসো, যে সব কিছু জানে তার কাছেই যাই। তখন পলা অনুর সাথে একটা বাসায় গেল। সেই বাসাটাও ওদের বাউন্ডারির ভেতরেই, আগে কোনোদিন ওই দিকে আসেনি। একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিলেন। অনু ওনাকে বলল, দাদি ভালো আছো? উনি মুখে কিছু না বলে শুধু মাথা নাড়ালেন আর ওদের ইশারা করে বসতে বললেন। অনু ওই মহিলাকে সরাসরি বলল, পরশদের বাসায় কি আছে আমাদের বলো। এই মেয়েটা ওই বাসায় নতুন এসেছে, কিন্তু ওদের সাথে খারাপ কিছু হচ্ছে। দাদি তুমি তো সব জানো, আমাদের কাছে খুলে বলো। মহিলা কিছুক্ষণ পলার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর আস্তে আস্তে কথা বলা শুরু করলেন। আজ থেকে প্রায় 7 বছর আগে ওই বাসায় একটা পরিবার থাকতো। সেই বাসার ছেলের নামই ছিল পরশ। বয়স 14 কি 15। বাবা মা আর ছোট একটা ভাই ছিল ওর। পরশ ছিল খুব দুষ্টু আর চঞ্চল। পড়াশোনা ঠিক মতো করতো না, খালি দুষ্টুমি। সারাদিন কলোনির সবাইকে জ্বালাতন করত। কারো বাসার সামনে ময়লা ফেলে দিত, কারো বাসার জানালার কাচ ভেঙে ফেলতো। সমবয়সী ছেলেদের সাথে মারামারি তো আছেই। প্রতিদিন ওর নামে নালিশ যেতে লাগলো বাসায়। ওর বাবা খুব রাগী ছিলেন, ছেলেকে শাসন করতেন, খুব মারতেনও। কিন্তু কে শোনে কার কথা? পরদিনই আবার যেই কে সেই। পরশের সাথে কলোনির বাচ্চারা মিশতো না, সবাই ওকে অপছন্দ করত। ওর মাকেও এই নিয়ে কথা শুনতে হয়েছে, ছেলেকে মানুষ করতে পারে না, একটা গুন্ডা তৈরি করছে, এই সব আর কি। পরশ বস্তির ছেলেদের সাথে মিশতে শুরু করে, ওদের সাথে চলাফেরা করে। একদিন দুপুরে বাসায় ফিরে কানের কাছ থেকে রক্ত পড়ছে, বাবা বাসায় ছিল না। মা ওকে দেখে আরও রেগে যায়। স্কুল ফাঁকি দিয়ে মারামারি করে এসেছে দেখে মা ওকে অনেক বকাঝকা করে, এমনকি মারও দেয়। বলে, তোর আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ, তোকে আমি আটকে রাখবো মায়ের হাত থেকে বাঁচার জন্য। ও রান্নাঘরে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। মাও রাগ করে ওকে আর ডাক দেয় না, বাইরে থেকে ছিটকিনি দিয়ে অন্য ঘরে চলে যায়। রান্নাঘরের এক কোনায় বসে পরশ বুঝতে পারে ওর মাথাটা খুব ব্যথা করছে, কান থেকে রক্ত পড়াটা বন্ধই হচ্ছে না। যেই ছেলেটা ওকে মেরেছে হাতে লোহার লাঠি ছিল, তার জন্যই ওর বেশি কষ্ট হচ্ছে। সে দরজাটা খুলে মাকে ডাকতে লাগলো, কিন্তু মা ছাদে ছিল, ছেলের ডাক সে শুনতে পায়নি। পরশ অনেকক্ষণ ধরেই ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। ওর শরীর বেশি খারাপ হয়ে গেল, মাথায় আঘাত পাওয়ার কারণে ও কিছুক্ষণের মধ্যেই মারা গেল। ছাদ থেকে ফিরে ওর মা নিজের ঘরে গেল। অনেকক্ষণ ছেলের কোনো সাড়া শব্দ নেই। দেখে দরজাটা খুলে দিয়ে দেখতে পেল পরশের নিথর দেহটা মেঝেতে পড়ে আছে। সে চিৎকার দিল, তার গলা শুনে অনেকে ছুটে গেল ওদের বাসায়। পরশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা জানায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওর মৃত্যু হয়েছে। সেদিনের পর থেকে ওর মা কেমন যেন হয়ে যায়, সব জায়গায় ছেলেকে দেখে। সে মনে করে তার ছেলের মৃত্যুর জন্য সেই দায়ী। কেমন পাগলের মতো আচরণ করে, ছোট ছেলেটাকেও দেখতে পারে না। কিছুদিন পরে তারা বাসা ছেড়ে চলে যায়, কিন্তু এরপর যারা আসে তারাও পরশকে দেখতে পায়, কিন্তু সে কারো কোনো ক্ষতি করে না। সব শুনে পলার সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। সে অনুকে নিয়ে কোনো রকমে বাসায় ফিরল। ওর পরশের জন্য খুব কষ্ট হতে লাগলো। পলা বাসার সবাইকে সব খুলে বলে। মা বলল, আর না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বাসাটা ছেড়ে দেব। বাবাও অফিসে কোয়ার্টারের জন্য আবেদন করলো। দাদাভাই চলে যাওয়ার আগে বলে গেছে কিছুদিনের মধ্যেই আবার আসবে। এখন আর এই বাসাটা পলার ভালো লাগে না, সব সময় কেমন একটা ভয় ভয় লাগে, একা থাকতে পারে না। মা ছাদে যেতে নিষেধ করেছে। সন্ধ্যার পর সবাই একটা ঘরেই থাকে, আর সারা বাড়ি লাইট জ্বালানো থাকে। এভাবে কি বাঁচা যায়? তাই পলা আর শিমু চাইছে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে। মা এমনিতে বেশি বের হয় না, বাসার কাজ শেষ হয়ে গেলে টিভি দেখে, নয়তো সেলাই করে।
একদিন মা বারান্দায় দাঁড়িয়েছিল, দেখলো একজন ভদ্রমহিলা দূর থেকেই বাসার দিকে তাকিয়ে আছে। প্রথমে মা খেয়াল করেনি, ঘরে চলে যায়। মেয়েরাও দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে। মা আবার গিয়ে দেখলো মহিলাটা এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। মা গেট খুলে মহিলাটার কাছে গিয়ে বলল, আপনি কি কিছু বলবেন? অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে আছেন, তাই জিজ্ঞেস করলাম। মহিলা শান্ত গলায় উত্তর দিল, আমি আগে এই বাসায় থাকতাম, তাই দেখছিলাম। মা ভদ্রমহিলাকে বাসায় নিয়ে এলো, বসার ঘরে বসালো। মহিলা মায়ের সাথে কথা বলতে শুরু করলো। অপরিচিত গলা শুনে পলা আর শিমু ওঠে, দরজার সামনে এসে দাঁড়ায়। এমন সময় একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে। ঘরের মধ্যেই একটা ঝড় উঠে যায়। বসার ঘরে দেওয়ালের ছবিগুলো নিজে থেকেই পড়ে যাচ্ছে। টেবিলের ওপর থেকে সবকিছু মেঝেতে আছড়ে পড়ল। সব ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে কেউ রাগে এমন করছে। কিছুক্ষণের মধ্যে সারা ঘর ওলট পালট হয়ে গেল। মহিলা মুখের ওপর হাত দিয়ে কাঁদতে শুরু করলো। মা কি করবে ঠিক করতে পারছে না। পলা আর শিমু ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কারো মুখে কথা নেই। এমন সময় মহিলা কথা বলা শুরু করলো, পরশ, এমন করিস না বাবা। সেদিন আমি তোর ডাক শুনতে পাইনি। আমাকে ক্ষমা করে দে বাবা, ওদের কিছু করিস না। যদি কোনো দোষ করে থাকি আমাকে শাস্তি দে, অন্য কারো কোনো ক্ষতি করিস না। মহিলা জোরে জোরে ছেলেকে বোঝাতে লাগলো। বারবার একই কথা বলে যাচ্ছেন আর কাঁদছেন। এমন সময় একটা ছায়া মহিলার সামনে এসে দাঁড়ালো। আর মহিলা শান্তভাবে ফিসফিস করে কি যেন বলছে, আর ছায়াটার দিকে হাত বোলাচ্ছে। যেমন করে মা তার সন্তানকে আদর করে ঠিক সেভাবে। হঠাৎ ছায়াটা উধাও হয়ে গেল, আর সাথে সাথে বাইরের বেলি ফুলের গাছটা ভেঙে অর্ধেক হয়ে গেল। মহিলাটা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। যাদের চোখের সামনে এই সব কিছু হয়েছে তারা কি করবে বুঝতে পারছে না। পলা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি বাস্তব? মায়ের গলার স্বরে ওরা সম্বিত ফিরে পেল। মা হঠাৎ করে বলে উঠল, মহিলার মাথায় জল দে, দেখ বেঁচে আছে কিনা। পলা জল নিয়ে মহিলার মুখে ছিটিয়ে দিয়ে শিমু পাশের বাসার এক আন্টিকে ডেকে নিয়ে এলো। ইনি পরশের মাকে চেনেন। কিছুক্ষণের মধ্যে মহিলার জ্ঞান ফিরল। তিনি সবাইকে বলল, আমার ছেলে এই বাসা থেকে চলে গেছে, ও আর আসবে না। আপনারা এখানেই থাকুন। ওর হয়ে আমি সবার কাছে ক্ষমা চাইছি। বাসার সামনে লোকজন জড়ো হয়ে গেছে। কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। বাড়িওয়ালা কাকাও আছে। ওদের সাথে পরশের মা চলে গেল। যাওয়ার আগে মায়ের হাত ধরে বলল, আমার ছেলেটাকে ক্ষমা করবেন। অফিস থেকে ফিরে বাবা সব শুনে থ হয়ে বসে রইল। তারপর বলল, যতদিন না পর্যন্ত কোয়ার্টার পাচ্ছি ততদিন এখানেই থাকি, আর যদি সমস্যা হয় তাহলে জলদি বাসা ছেড়ে দেব। সেদিনের পর থেকে আর পরশকে কেউ দেখতে পাইনি। পলাদেরও আর বাসা ছাড়তে হয়নি। এখন পলার বন্ধুরাও ওদের বাসায় আসে। কলিং বেলটাও ঠিক করা হয়েছে, কিন্তু বেলি ফুলের গাছটা আর বেঁচে ওঠেনি। বাবা লোক দিয়ে সম্পূর্ণ গাছটাই কাটিয়ে দিয়েছে। পলার এখন আর ভয় লাগে না। দিদিভাইকে ছাড়াই একা একা থাকতে পারে, ছাদে বসে সময় কাটাতে পারে। দীপা মাসিও ফিরে এসেছে, তবে মাঝে মাঝে সে নাকি সেই ছায়াটাকে দেখতে পায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।